আসসালামু আলাইকুম। ইমার্জিং স্টাডি এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো। আমি তানজিরুল হোসেন রাফি, প্রভাষক, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ, ময়মনসিংহ, অতিথি শিক্ষক, কিশোর বাতায়ন নেটওয়ার্ক ও 2018 সালে অনুষ্ঠিত প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষকদের ডিজিটাল কন্টেন্ট প্রতিযোগিতায় সারা দেশে জাতীয়ভাবে প্রথম স্থান অধিকারী। বন্ধুরা, আমরা চতুর্থ অধ্যায় রেওয়ামিল সম্পর্কে আলোচনা করতেছিলাম। তো সে হিসাব বিজ্ঞানের এই অধ্যায়ে আমাদের সহজ একটি চ্যাপ্টার আমরা বলতে পারি। তো এই কারণে এই অধ্যায়ের কোনো কিছু আমরা বাদ রাখতে চাই না। সেজন্য পরীক্ষায় ক এবং খয়ে বিভিন্ন প্রশ্ন আসে, তার বিষয়গুলোই আমরা আজকে আলোচনায় নিয়ে এসেছি। আমরা আজকে চলতি দায়ের পরিমাণ নির্ণয় সম্পর্কে আলোচনা করব, নিট ল্যাব, নগদ তহবিল এবং যদি সুযোগ হয় মূলধনটা কিভাবে নির্ণয় করে সেই বিষয়ে আলোচনা করব। তো আজকের পাঠ শেষে তোমরা চলতি দায়ের পরিমাণ নির্ণয় করতে পারবে, নগদ তহবিল ও নিট লাভ নির্ণয় করতে পারবে। নিবু ট্রেডার্সের 2014 সালের 31 ডিসেম্বর তারিখে খতিয়ানের জেরগুলো নিম্নরূপ। হিসাবের নাম: উপযোগ খরচ 8,000 টাকা, প্রাপ্য হিসাব 30,000 টাকা, প্রদেয় হিসাব 20,000 টাকা, নগদ তহবিলের পরিমাণ দেয়া নাই। খুবই চমৎকার একটি ইন্টারেস্টিং বিষয়, তাই না শিক্ষার্থী বন্ধুরা? আমরা সব সময় নগদ তহবিল আমাদের অঙ্কে দেওয়া থাকতো, বাট আজকের এই অঙ্কে আমাদের যে উদ্দীপক, সেই উদ্দীপকে আমাদের কোনো নগদ তহবিলের খতিয়ানের জের দেয়া নেই। কল কবজা আছে 50,000 টাকা, মেরামত খরচ 15,000 টাকা, বীমা খরচ 12,000 টাকা, প্রদেয় নোট 40,000 টাকা, অনার্জিত কমিশন 10,000 টাকা, প্রাপ্য লভ্যাংশ 25,000 টাকা, অগ্রিম বীমা 24,000 টাকা, সেবা আয় 60,000 টাকা, উত্তোলন 6,000 টাকা, মূলধন 60,000 টাকা, বেতন খরচ 8,000 টাকা, প্রদেয় বেতন 10,000 টাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা হলো আমাদের রেওয়ামিলে তৈরি করার আগে আমাদের খতিয়ানের জেরগুলো, আমরা যেগুলো দেখলাম মাত্র। নগদ তহবিল ব্যতীত অন্যান্য চলতি সম্পদের পরিমাণ নির্ণয় করা, অর্থাৎ আমাদের এই রেওয়ামিল থেকে মোট চলতি সম্পদ কত টাকা সেটা বের করতে হবে। নগদ তহবিল সেখানে আমরা নেব না, কারণ নগদ তহবিল তো আমাদের দেয়া নেই, রাইট? খতিয়ানের উপরের এই জেরগুলো দিয়ে একটি রেওয়ামিল তৈরি করে আমরা নগদ তহবিলের পরিমাণ নির্ণয় করব। আমরা জানি যে রেওয়ামিলের দুই পাশ গাণিতিকভাবে সমতা বিরাজ করে। তো যেহেতু নগদ তহবিল এখানে দেওয়া নাই, আমরা দেখবো যে ডেবিট পাশে কিছু টাকা আমাদের ঘাটতি পড়ে বা কিছু টাকা শর্ট পড়ে, ওটাই হলো আমাদের নগদ তহবিলের টাকা। উপযুক্ত রেওয়ামিল থেকে আয় ও ব্যয়ের পার্থক্য করে নিট লাভ বা নিট ক্ষতি নির্ণয় করো। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের নিশ্চয়ই মনে আছে লাস্ট ক্লাসে আমরা আয় ও ব্যয়ের পার্থক্য নির্ণয় করেছি, এবং আজকে আমরা আয় ও ব্যয়ের পার্থক্য থেকে নিট লাভ বা নিট ক্ষতি নির্ণয় করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা উদ্দীপকটা এখানে নিয়ে আসছি। আমরা প্রথমে যেটা নির্ণয় করব, আমাদের ক নাম্বার যে প্রশ্নটা, ক নাম্বার প্রশ্নটা আমরা আগে সলভ করব। অর্থাৎ নগদ তহবিল ব্যতীত আমরা অন্যান্য যে আইটেম আছে সেই আইটেম থেকে আমরা চলতি সম্পদের পরিমাণ নির্ণয় করব। এখানে আমরা লিখি বিবরণ, আর এখানে আমরা লিখি টাকা, উপরে আমরা লিখি চলতি সম্পদ নির্ণয়, চলতি সম্পদ নির্ণয়, ব্র্যাকেটে আমরা লিখি নগদ তহবিল ব্যতীত, কারণ নগদ তহবিলটা আমাদের হাতে নাই, তাই নগদ তহবিলের টাকার পরিমাণটা কিন্তু আমরা বসাতে পারবো না। আমরা যদি দেখি সম্পদ দুই ধরনের, একটা হলো স্থায়ী সম্পদ আর একটা হলো চলতি সম্পদ। স্থায়ী সম্পদ মানে যেটা দীর্ঘমেয়াদী সুবিধা পায় 1 বছরের বেশি, যেমন যন্ত্রপাতি, দালান কোঠা, অফিস আর অফিস সরঞ্জাম, আসবাবপত্র, কল কবজা।
তো এখানে আমাদের চলতি সম্পদ বের করতে বলছে। তো এখানে দেখো আমরা একটা চলতি সম্পদ আছে, প্রাপ্য হিসাব মানে দেনাদার, এটা একটা চলতি সম্পদ। নগদ তহবিল তো আমাদের নাই। এখানে একটা আছে লভ্যাংশ, প্রাপ্য লভ্যাংশ। মনে রাখবা শেষে যদি ত থাকতো, প্রাপ্ত, প্রাপ্ত, সেটা কিন্তু আয় হতো। প্রাপ্ত লভ্যাংশ মানে আয়, কিন্তু এখানে আছে প্রাপ্য লভ্যাংশ মানে সম্পদ। তো এখানে আমরা আরো কিছু আইটেম দেখতে পাচ্ছি। এখানে একটা আইটেম আছে অগ্রিম বীমা, এটাও একটা চলতি সম্পদ। এই তিনটাই চলতি সম্পদ আমরা আপাতত দেখতে পাচ্ছি। তো আমরা সেগুলোই লিখি। প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব আমাদের আছে 30,000। পরে আছে প্রাপ্য লভ্যাংশ, প্রাপ্য লভ্যাংশ আমাদের আছে 25,000। এরপর আমাদের আছে অগ্রিম বীমা। বীমা একটি খরচ, আর খরচ অগ্রিম দিলে সেটা সম্পদ হয়। তাহলে আমরা যদি এটা যোগ করি, এটা আমরা যোগ করলে আমাদের মোট টাকার পরিমাণটা বের হবে 30, 25, 55, 59, 69, 79। তাহলে আমাদের মোট বের হবে 79,000 মোট চলতি সম্পদের পরিমাণ। এখানে আমরা লিখতে পারি মোট চলতি সম্পদ। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা আমরা এটা বুঝতে পারছি। এখন খ নাম্বার প্রশ্ন আমাদের ছিল যে এটার উপর ভিত্তি করে আমরা একটা রেওয়া মিল তৈরি করব। এখান থেকে আমরা একটি রেওয়া মিল তৈরি করব এবং সেই রেওয়া মিল থেকে আমরা আমাদের নগদ তহবিল, যেই নগদ তহবিল, অজানা যে নগদ তহবিল আছে, নগদ তহবিলের টাকার পরিমাণ এখানে দেওয়া নাই, এই নগদ তহবিলের অ্যামাউন্টটা আমাদের খুঁজে বের করে দিতে হবে। তাহলে চলো আমরা রেওয়া মিলটা তৈরি করি। তো আমরা জানি যে আমরা যখন রেওয়া মিল তৈরি করব, এখানে আমাদের 5টা কলাম হবে। প্রথম কলামে হলো ক্রমিক নং, পরে হলো আমাদের হিসাবের নাম, ছোট্ট করে খতিয়ান পৃষ্ঠা, আর একটা হলো ডেবিট টাকা, একটা হলো ক্রেডিট টাকা। দুটো টাকার ঘর থাকবে, একটা ডেবিট টাকা, একটা ক্রেডিট টাকা। প্রথম ঘরে হলো আমাদের ক্রমিক নাম্বার, ক্রমিক নং। পরের ঘরে হলো হিসাবের নাম, পরের ঘরে আমরা হবে সূত্র, পরের ঘরে হলো ডেবিট টাকা, শেষেরটা হলো ক্রেডিট। ডেবিট এবং ক্রেডিট। উপরে আমরা লিখি আমাদের যে ট্রেডার্স, নিবু ট্রেডার্স এর রেওয়া মিল, নিবু ট্রেডার্স এর রেওয়া মিল, আর তারিখটা হলো ডিসেম্বর 31, 2014। ডিসেম্বর 31, 2014। এখন আমরা রেওয়া মিলটা তৈরি করি শিক্ষার্থী বন্ধুরা। আমরা আইটেম গুলো দেখি। প্রথমে আছে কি, প্রথম আইটেম আমাদের আছে উপযোগ খরচ। উপযোগ খরচ, উপযোগ খরচ এটা হলো ব্যয়। আমরা এখানে লিখি
উপযোগ খরচ, এটা ব্যয় তাই ডেবিট পাশে হবে ৮,০০০। পরে আছে প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব আমাদের আছে ৩০,০০০। প্রাপ্য হিসাব ও সম্পদ, ডেবিট, উৎসব ডেবিট, আদব ক্রেডিট। পরে আমার আছে প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব মানে পাওনাদার। প্রদেয় হিসাব আছে ২০,০০০। প্রদেয় হিসাব দায়, আমরা জানি যে দায় ক্রেডিট পাশে বসে। নগদ তহবিল, এই নগদ তহবিল যে টাকাটা সেটা কিন্তু আমাদের দেওয়া নাই। নগদ তহবিলটা আমাদের আর কি বের করতে হবে রেওয়া মিল করে। কলকবজা, কলকবজা ডেবিট পাশে যায়, কলকবজার সম্পদ। $৫০,০০০। পরে আছে মেরামত খরচ। মেরামত খরচ একটা খরচ, তাই মেরামত খরচ ডেবিট পাশে যাবে। পরে আছে বীমা খরচ, এটাও খরচ, খরচ ডেবিট পাশে যাবে। পরে আছে আমাদের প্রদেয় নোট। প্রদেয় নোট একটা দায়, তাই প্রদেয় নোটটা ক্রেডিট পাশে যাবে। প্রদেয় নোট দায়, দায় ক্রেডিট পাশে যায় আমরা জানি। আচ্ছা, তারপর হলো আমাদের প্রদেয় নোটের পরে আছে অনার্জিত, অনার্জিত কমিশন। অনার্জিত কমিশন মানে হলো অগ্রিম যে কমিশনটা তুমি দিছো, অর্থাৎ অনার্জিত আয়। অনার্জিত কমিশন মানে অনার্জিত আয়, অর্থাৎ এটা দায়, অগ্রিম আয়, এটা হলো অগ্রিম আয়। এরপর আছে প্রাপ্য লভ্যাংশ। প্রাপ্য লভ্যাংশ মানে সম্পদ। যদি এখানে থাকতো প্রাপ্ত লভ্যাংশ সেটা কিন্তু আয় হতো। প্রাপ্ত, প্রাপ্ত তো যদি থাকতো সেটা আয় হতো, ক্রেডিট পাশে যাইতো। এখানে আছে প্রাপ্য মানে এটা সম্পদ। প্রাপ্য লভ্যাংশ এটা কি শিক্ষার্থী বন্ধুরা? সম্পদ। প্রাপ্য থাকলে সেটা সম্পদ হয়, আর প্রাপ্ত থাকলে সেটা আয় হয়। বিষয়গুলো তোমরা একটু মাথায় রাখবা, কারণ এগুলো অনেক সময় আমরা ভুল করি। এরপর আছে আমাদের অগ্রিম বীমা আছে। অগ্রিম বীমা মানে ব্যয় অগ্রিম, এটাও সম্পদ। অগ্রিম ব্যয় প্রদান, অগ্রিম ব্যয় দিয়েছো বা ব্যয়টা অগ্রিম প্রদান করেছো। এরপর আছে আমাদের 12 নম্বরে সেবা আয়। সেবা আয়, সেবা আয় এটা ক্রেডিট পাশে যাবে, কারণ সেবা আয় এটা হলো আয়, আয় মানে আদম, আদম ক্রেডিট পাশে যায় আমরা জানি। এরপর আছে উত্তোলন। উত্তোলন আমাদের উৎসব, উত্তোলন ডেবিট পাশে যাবে। উত্তোলন মানে উৎসব, উৎসব সবসময়ের জন্য কোন পাশে যায়? ডেবিট। উত্তোলন সম্পদ ব্যয় ডেবিট। এরপর আমাদের আছে দেখি মূলধন। মূলধন মানে আদম, মূলধন ক্রেডিট পাশে যাবে। $৬০,০০০। এরপর আছে আমাদের বেতন খরচ। বেতন খরচ এটা ব্যয়, আমরা জানি যে বেতনটা ব্যয় হয় এবং ব্যয়টা ডেবিট পাশে যাবে। বেতন খরচ এটা ডেবিট পাশে যাবে, এটা ব্যয়। আর শেষ একটা আইটেম আছে আমাদের প্রদেয় বেতন। প্রদেয় শব্দ থাকলেই সেটা কিন্তু শিক্ষার্থীরা কি হবে? দায়। প্রদেয় শব্দ মানেই দায়, এটা ক্রেডিট পাশে যাবে 10,০০০। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা যে কাজটা করলাম, আমরা ডেবিট এবং ক্রেডিট উভয় পাশের আইটেম গুলো লিখলাম। এখন আমাদের কাজ হলো দুই পাশের যোগফল নামানো। অবশ্যই ডেবিট পাশের যোগফল কিছু কম হবে, কারণ
আমাদের কিন্তু নগদ তহবিলের পরিমাণ নির্ণয় করতে বলছে। তার মানে ডেবিট পাশে নগদ তহবিলের টাকাটা আমাদের নাই, নগদ তহবিলের টাকাটা কিন্তু এখানে নাই। এখানে সব আইটেমের টাকা আছে, আমরা যদি দেখি এখানে সব আইটেমের টাকা আছে, শুধু নগদের কি নাই, টাকা নাই, নগদের কোনো টাকা এখানে নাই। ঠিক আছে, তার মানে এখানে নগদের টাকাটা আমাদের কি বের করতে হবে। তো নগদের টাকাটা আমরা বের করব কিভাবে, আমাদের নগদ পাশ অর্থাৎ ডেবিট পাশ কিছু টাকা কম হবে, সেই কিছু টাকা কম হলেই আমরা কিন্তু আসলে নগদের টাকাটা বের করতে পারবো। আমরা তাহলে প্রথমে যে কাজটা করবো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে ক্রেডিট পাশের যোগফলটা আগে নামাবো। আমাদের ক্রেডিট পাশে যত টাকা আছে সেই টাকাটা আমরা আগে নামাবো। তো ক্রেডিট পাশে আমাদের এখানে টাকার পরিমাণ আছে 20,000, 40,000, 10,000, 60,000, 60,000, 10,000। তো ক্রেডিট পাশে আমাদের মোট যোগফল হয় 2 লাখ টাকা। এখন ডেবিট পাশের যোগফলও কিন্তু 2 লাখ টাকা হতে বাধ্য, কারণ আমরা জানি রেওয়া মিলের দুই পাশ কি হয়, সমান হয়। ডেবিট পাশের যোগফল অবশ্যই 2 লাখ হতে বাধ্য, কারণ রেওয়া মিলের দুই পাশ কি হয়, সমান হয়। রেওয়া মিলের দুই পাশ সমান হতে বাধ্য। এখন আমরা যে কাজটা করব শিক্ষার্থীরা, আমরা ডেবিট পাশের যোগফলটা নামাবো, এই যোগফলটা নামাবো, নামাই দেখবো যে কত হয়। তো এখানে আমাদের ডেবিট পাশে আছে 8,000, 3,000, সরি 8,000, 30,000, 50,000, 12,000, 15,000, 25,000, 24,000, 6,000, 8,000। তাহলে এখানে আমাদের মোট হয় 1,78,000। আমাদের ডেবিট পাশের মোট যোগফল বের হয় 1,78,000। ডেবিট পাশে আমাদের কত আসে, আমরা এখানে লিখি 1,78,000। তার মানে আমাদের হওয়ার কথা ছিল 2 লাখ, সেই 2 লাখ থেকে আমাদের 1,78,000 হয়। তার মানে ডেবিট পাশে কিছু টাকা কম হয়। এই যে ডেবিট পাশে কিছু টাকা কম হচ্ছে, এটা হলো 22,000 টাকা। ডেবিট পাশে কত কম হয়, 22,000 টাকা। ডেবিট পাশে 22,000 টাকা হয়। তার মানে নগদ তহবিল যেটা আছে, আমাদের যে নগদ টাকা যেটা কম ছিল, সেই নগদ তহবিলটাই আমরা এখন লিখে দেব 22,000, কারণ ডেবিট পাশে যত টাকা কম হয় সেটা কিন্তু নগদের কারণেই হবে। এবং এটা কি, ওই যে পার্থক্য, অর্থাৎ ডেবিট এবং ক্রেডিটের পার্থক্যই হলো আমাদের এখানে নগদ টাকা। ডেবিট এবং ক্রেডিটের পার্থক্যই আমাদের এখানে কি, নগদ টাকা। তো এখন দেখো, এখন কিন্তু আমরা ডেবিট এবং ক্রেডিট দুই পাশ আমাদের মিলে যাবে। এখন আমাদের ডেবিট এবং ক্রেডিট দুই পাশকে শিক্ষার্থী বন্ধুরা মিলে যাবে। অর্থাৎ ডেবিট পাশটা যতটুকু ছোট ছিল, আমাদের ডেবিট পাশটা যতটুকু ছোট ছিল, এই ছোট থাকার কারণ হলো এখানে আমাদের নগদের টাকার পরিমাণ দেওয়া ছিল না। এখন যদি তুমি খেয়াল করো যে নগদের টাকাটা বের হয়ে গেছে, তার মানে নগদ তহবিল হলো 22,000 টাকা। আশা করি শিক্ষার্থী বন্ধুরা এটা আমরা বুঝতে পারছি। এখন আমাদের গ নাম্বার যে প্রশ্নটা ছিল, উপযুক্ত রেওয়া মিলের তথ্য হতে আমাদের আয় ও ব্যয়ের পার্থক্য বের করে নিট লাভ নির্ণয় করতে। অর্থাৎ আয় এবং ব্যয় থেকে আমরা কি করব, নিট লাভ বের করব। তো আমরা আয় দিয়া ব্যয় যদি বাদ দেই তাহলে কিন্তু আমাদের আসলে নিট লাভটা বের হয়। ঠিক আছে, তাহলে আমরা ঘর কাটি, ছোট ঘরই করার দরকার, এখানে এত বড় ঘরের দরকার নেই। টাকার ঘর আমরা জাস্ট 2টা দেবো তাহলেই হবে। টাকার ঘর জাস্ট 2টা দিলে আশা করি আমাদের হয়ে যাবে। তো বিবরণ আর টাকার ঘর দুটো দেই, দুটো টাকার ঘর দিলেই আসলে আমাদের হয়ে যাবে। তো আমরা এখানে লিখতে পারি বিবরণ, এটা হলো বিবরণ, আর টাকার ঘর যেহেতু দুটো, টাকা টাকা, টাকার ঘর দুটো। আর এখানে আমরা প্রথমে যে কাজটা করবো, আমাদের আয়টা আগে নিয়ে আসতে হবে। আয় সমূহ আগে আমরা আয় নিয়ে আসবো, আয় থেকে আমরা ব্যয় বাদ দেবো, তাহলে আমাদের নিট লাভ বা নিট ক্ষতি বের হবে। যদি ব্যয় বড় হয় শিক্ষার্থী বন্ধুরা, যদি ব্যয় বড় হয় তাহলে কিন্তু নিট ক্ষতি হবে। ব্যয় যদি বড় হয় তাহলে নিট ক্ষতি হবে, আর আয় যদি বড় হয় তাহলে নিট লাভ হবে। তো এখানে আমাদের যদি আমরা উদ্দীপকের দিকে একটু তাকাই, উদ্দীপকটা যদি আমরা একটু দেখি শিক্ষার্থী বন্ধুরা, উদ্দীপকে আমাদের সেবা আয় আছে, এখানে সেবা আয় আছে 60,000 টাকা।
তার মানে এখানে আমরা লিখি সেবা আয়। সেবা আয় আমাদের 60,000 টাকা আছে এখানে, এবং এটা আমাদের এই ঘরে বসাই, লাস্ট ঘরে বসাই। এখান থেকে আমরা জাস্ট ব্যয়টা বাদ দেব। সেবা আয় 60,000 টাকা, এখান থেকে আমরা ব্যয়টা এখন বাদ দেব। তো সেবা আয় থেকে আমরা এখন বাদ দেব ব্যয়ের ভিতরে যে আইটেম আছে, বাদ ব্যয় সমূহ। ব্যয়ের ভিতরে যে আইটেম গুলো আছে মূলত আমরা সেগুলো বাদ দেব। আমরা যদি একটু খুঁজি যে ব্যয়ের ভিতরে কি কি আইটেম আছে শিক্ষার্থীরা, এখানে একটা আইটেম আছে, এখানে একটা আইটেম আছে ব্যয়ের ভিতরে, এই আইটেমটা আসবে। এরপর যদি আমরা আরো দেখি, মেরামত খরচ এই আইটেমটা একটা আছে। বীমা খরচ, বীমা খরচও কিন্তু আসলে ব্যয়, এই আইটেমটা আসবে। এরপর বেতন খরচ, এটাও ব্যয়। তো মোটামুটি ব্যয়ের আমরা 4টা আইটেম পাইলাম, সেই 4টা আইটেম আমরা এখন এখানে লিখব। তো প্রথমে আমরা লিখি উপযোগ খরচ। উপযোগ খরচ 8,000 টাকা। পরে হলো মেরামত খরচ, মেরামত খরচ আছে 15,000 টাকা। এরপর আছে বীমা খরচ 12,000 টাকা। বেতন খরচ, বেতন খরচ হলো 8,000 টাকা। তাহলে আমরা মোটামুটি আমাদের যে ব্যয়গুলো সেগুলো লিখলাম। ব্যয়ের যে 4টা আইটেম আমরা ব্যয়ের 4টা আইটেম লিখে ফেললাম। এখন আমরা যে কাজটা করব শিক্ষার্থীরা, এখন এখানে আমরা এটা যোগ করব, যোগ করে আমার টোটাল ব্যয় কত সেটা আমরা নামাবো। 12 8 20 28 33 43। তাহলে আমরা এখান থেকে 43,000 বাদ দেব, অর্থাৎ আমাদের ব্যয়ের যে মোট যোগফল আসে। তো এখান থেকে যদি আমরা এটা বাদ দেই তাহলে আমরা দেখতে পারবো আমাদের ব্যয় ছোট আর আয় আমাদের বড়। আমরা জানি যে আয় যদি বড় হয় আর ব্যয় যদি ছোট হয় তাহলে ব্যবসায় নিট লাভ হয়। তাহলে আমাদের এখানে নিট লাভটা বের হয়ে যাবে 17,000। আমাদের নিট লাভ বের হয়ে গেল 17,000 টাকা আমাদের কি বের হয়েছে, নিট লাভ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এটা বুঝতে পারছি যে কিভাবে আমরা নিট লাভটা বের করলাম, এবং এই ধরনের অঙ্ক কিন্তু প্রায় প্রায় আমাদের পরীক্ষায় আসে, বিশেষ করে নিট লাভ নির্ণয় করা। ওকে, তাহলে আমরা 3টে আইটেমই মোটামুটি আমাদের বের হয়েছে। নগদ তহবিল, চলতি সম্পদ বের করছি, নগদ তহবিল নির্ণয় করছি, আয় ব্যয়ের পার্থক্য নির্ণয় করছি। তো এখন আমরা আরেকটু ভিন্ন ধরনের আরেকটা অঙ্ক দেখব, এবং এই অঙ্কটা থেকে আমরা চলতি দায়ের পরিমাণ নির্ণয় করব, এবং এখান থেকে আমরা মূলধনের পরিমাণ নির্ণয় করবো। আচ্ছা, আমরা উদ্দীপকটা আগে পড়ি, তাহলে বুঝতে পারবো আমাদের আসলে কি নির্ণয় করতে হবে। নিসর্গ ট্রেডার্স এর 2014 সালের 31শে ডিসেম্বর তারিখে খতিয়ানের উদ্ধৃতগুলো নিচে দেওয়া হলো। অনুপার্জিত বাড়ি ভাড়া 5,000 টাকা, পণ্য ক্রয় 10,000 টাকা, ক্রয় বাট্টা 1,000 টাকা। মনে রাখবা, ক্রয় ফেরত, ক্রয় বাট্টা এগুলো ক্রয়ের বিপরীত দিকে বসে। প্রদেয় বেতন আছে 60,000, উত্তোলনের সুদ 1,000, প্রারম্ভিক মজুত পণ্য 5,000 টাকা, কমিশন খরচ 6,000 টাকা, কল কবজা ও যন্ত্রপাতি 75,000 টাকা। মূলধনের পরিমাণটা এখানে দেওয়া নেই। আগের অঙ্কটা আমাদের কি ছিল, আমরা আগের যে অঙ্কটায় দেখছি সেখানে আমাদের নগদের পরিমাণ দেওয়া ছিল না। আগের অঙ্কটায় নগদের পরিমাণ দেওয়া ছিল না, আর এই অঙ্কটায় আমাদের মূলধনের পরিমাণ দেওয়া নাই। ঋণের সুদ 5,000 টাকা,
ঋণপত্র 50,000 টাকা, ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন 39,000 টাকা, প্রদেয় হিসাব 10,000 টাকা, লভ্যাংশ আয় 15,000 টাকা, বিক্রয় 20,000 টাকা, দালান কোঠা 1,19,000 টাকা। অর্থাৎ এখানে খতিয়ানের যতগুলো জের আছে প্রত্যেকটাই আমাদের টাকার পরিমাণ আছে, শুধুমাত্র মূলধনের টাকার পরিমাণ দেওয়া নাই। ক নম্বর আমাদের যে প্রশ্নটা করছে সেটা হলো চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো। তো এটা আমরা কিন্তু এখান থেকেই বের করে নিতে পারি, এটার জন্য আর কি আমি আর কি করব না, এটার বিবরণ টাকা ওভাবে আর দেখাবো না, সংক্ষেপে আর কি এটা দেখাবো। চলতি দায় মানে কি, যেই দায়গুলোর মেয়াদ 1 বছরের মধ্যে পরিশোধ করতে হয়। যেমন এখানে দেখো অনুপার্জিত বাড়ি ভাড়া, এটা একটা চলতি দায়, কারণ এই 5,000 টাকা অনুপার্জিত বাড়ি ভাড়া তোমাকে 1 বছরের ভিতরেই এই দায়টা পরিশোধ করতে হবে। অর্থাৎ বাড়ি ভাড়া এখানে আয়, কিন্তু তুমি অগ্রিম বাড়ি ভাড়া নিছো, অ্যাডভান্স নিছো, কিন্তু তারা এখনো বাড়িতে থাকে নাই, এরকম। এরপর আমরা এটা এখানে যদি দেখি প্রদেয় বেতন, প্রদেয় বেতন এটা একটা চলতি দায়, কারণ প্রদেয় শব্দটা মানেই কিন্তু দায়। প্রদেয় বেতন মানে বেতন বকেয়া আছে, অর্থাৎ তোমার খরচ বকেয়া আছে। আর আমরা জানি যে শিক্ষার্থী বন্ধুরা, খরচ যদি বকেয়া থাকে, কোনো কারণে যদি খরচ বকেয়া থাকে, সেটা দায়। এরপর এখানে একটা আছে দেখো, ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন। ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন মানে কি, ব্যাংক ওভারড্রাফট, ব্যাংকে তোমার যা টাকা আছে তুমি তার চেয়ে ব্যাংক থেকে বেশি টাকা উঠাইছো। এখানে একটা আইটেম আছে প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব মানে পাওনাদার, পাওনাদার একটি দায়, আমরা জানি। তাহলে আমরা যদি এগুলো যোগ করি, 5 আর 6 11, 11 আর 39 50 আর 10 60,000, আমাদের মোট চলতি দায়ের পরিমাণ বের হবে 60,000 টাকা। এটা আমরা পারবো, এটা নিয়ে আমাদের কনফিউশন হবার কথা না। তো পরের প্রশ্নটা আছে, উপযুক্ত খতিয়ানের জেরগুলো দিয়ে একটি রেওয়ামিল তৈরি করে মূলধনের পরিমাণ নির্ণয় করো। এটা আমি করে দেখাবো। আর শেষেরটা হলো আর তো নাই, এই দুইটাই। তাহলে আমরা এখন এখান থেকে খতিয়ানটা করি, খতিয়ানের উদ্দীপ্ত নিয়ে আমরা যদি এখন রেওয়ামিলটা তৈরি করি, তাহলে কিন্তু আমাদের এই যে আমাদের যে মূলধনের টাকা যেটা দেওয়া নাই, এটা কিন্তু আমরা বের করে ফেলতে পারবো। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তো যাই হোক, তাহলে আমরা রেওয়ামিলের জন্য ঘরটা কাটে ফেলাই। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ধরনের প্রশ্ন কিন্তু প্রায় আমাদের আসে যে তুমি নগদ তহবিল যেটা মিসিং সেটা বের করো। এটা কিন্তু আসলে একটু মানে ডিফারেন্ট টাইপের অঙ্ক। তো এই ধরনের অঙ্ক আমাদের অবশ্যই একটু বেশি প্র্যাকটিস করতে হবে। তো আমি এখানে সংক্ষেপে লিখে ফেলি, ক্রমিক নং, পরে হলো হিসাবের নাম, এটা হলো আমাদের সূত্র, ডেবিট ক্রেডিট, ডেবিট, পরে হলো ক্রেডিট। ওকে, তাহলে আমরা প্রথম থেকে আইটেম খুঁজি। আমাদের প্রথম আইটেমটা কি আছে আমরা যদি দেখি, অনুপার্জিত বাড়ি ভাড়া, এটা দায়, ক্রেডিট পাশে যাবে। ক্রয়, এটা ব্যয়, ডেবিট পাশে যাবে। ক্রয় বাট্টা, ক্রয় বাট্টা মানে কি, ক্রয় বাট্টা হলো আমাদের ক্রয়ের বিপরীত পাশে, এটা হলো কন্ট্রা ব্যয়, ক্রয়ের পরিমাণ কমাই দেবে, ক্রেডিট পাশে যাবে। প্রদেয় বেতন মানে বেতন বকেয়া আছে, বেতন বকেয়া থাকা মানে দায়। এরপর আছে উত্তোলনের সুদ, উত্তোলন ডেবিট কিন্তু উত্তোলনের সুদ ক্রেডিট। প্রারম্ভিক মজুত পণ্য এটা ব্যয়, ডেবিট। কমিশন খরচ এটা ব্যয়, ডেবিট। কলকব্জা যন্ত্রপাতি সম্পদ, ডেবিট। মূলধন তো দেওয়া নাই। ঋণের সুদ, ঋণ ক্রেডিট, ঋণের সুদ ডেবিট। এই যে ঋণপত্র, এটা ক্রেডিট পাশে যায়। ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন, এটা দায়, ক্রেডিট পাশে যাবে। প্রদেয় হিসাব ক্রেডিট, লভ্যাংশ আয় ক্রেডিট, বিক্রয় ক্রেডিট, দালান কোঠা সম্পদ ডেবিট। তার মানে এখানে আমাদের মোটামুটি সব আইটেম গুলো আমরা বুঝতে পারছি। এখন আমরা আইটেম গুলো একটু ধরে ধরে বসাই, তাহলে আমাদের প্রবলেম আরো সলভ হবে আশা রাখি। আমাদের যে মূলধনের পরিমাণ যেটা নির্ণয় করতে বলছে, সেটা আমরা এখন খুব সহজেই তাহলে বের করতে পারবো। তাহলে প্রথমে আমরা লিখি, অনুপার্জিত বাড়ি ভাড়া, এটা ক্রেডিট পাশে যাবে 5,000। পরের আইটেমটা আছে পণ্য ক্রয়, পণ্য ক্রয় ডেবিট, ব্যয় বোঝাচ্ছে।
পরের আইটেমটা আছে আমাদের ক্রয় বার্তা। ক্রয় বার্তা ক্রয়ের বিপরীত দিকে যায়। ক্রয় কিন্তু ডেবিট, মনে রাখবা শিক্ষার্থী বন্ধুরা, ক্রয় ডেবিট, কিন্তু ক্রয় বার্তাটা ক্রয়ের বিপরীতের দিকে যাবে, মানে ক্রেডিট পাশে বসবে 1000 টাকা। পরের আইটেম হলো আমাদের প্রদেয় বেতন। প্রদেয় বেতন, বেতন ডেবিট আর বকেয়া বেতন ক্রেডিট, 6000 টাকা। এটা আমরা ক্রেডিট পাশে বসাবো, যেহেতু বেতন বকেয়া আছে মানে কি তোমার ব্যয় বকেয়া, ব্যয় বকেয়া থাকলে দায়। এর পরের আইটেম আমাদের আছে উত্তোলনের সুদ। উত্তোলন কিন্তু ডেবিট শিক্ষার্থী বন্ধুরা, আর উত্তোলনের সুদ যদি থাকে সেটা ক্রেডিট। উত্তোলনের সুদ হলো আয়। আচ্ছা, এর পরের আইটেম হলো প্রারম্ভিক মজুত পণ্য। প্রারম্ভিক মজুত পণ্য, সমাপনী মজুত পণ্য কিন্তু রেওয়া মিলে আসে না, প্রারম্ভিক মজুত পণ্য আসে, তবে সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে আসে, বিশেষ ঘটনা আছে, সেটা সমন্বিত ক্রয় যদি থাকে সেক্ষেত্রে আসে। প্রারম্ভিক মজুত পণ্য ব্যয়। এরপর আছে কমিশন খরচ। কমিশন খরচ এটা একটা ব্যয়, কমিশন থাকলে সেটা ব্যয় পাশে যায়, আমরা জানি। এরপর শুধু কমিশন যদি থাকে সেটা কিন্তু ব্যয়, কিন্তু প্রাপ্ত কমিশন আয়, প্রদত্ত কমিশন ব্যয়, শুধু কমিশন, শুধু ভাড়া, শুধু সুদ, এগুলো ব্যয় পাশে যাবে। পরে 8 নম্বর আমাদের আইটেম আছে কলকবজা ও যন্ত্রপাতি। কলকবজা ও যন্ত্রপাতি এটা একটা খাস সম্পদ, তাই না? এটা নিয়ে কোনো সমস্যা নাই, সন্দেহ নাই, ৭৫,০০০, এটা ডেবিট পাশে যাবে। পরের আইটেমটা আমরা দেখি মূলধন। মূলধনটা কিন্তু আমাদের দেওয়া নাই, এইটাই কিন্তু আমাদের মূলত বের করতে হবে। আমাদের আজকের অঙ্ক এইটা করার উদ্দেশ্য হলো মূলধনের পরিমাণটা যাচাই করা। ঋণের সুদ, ঋণের সুদ ৫০০০, ঋণ ক্রেডিট কিন্তু ঋণের সুদ কিন্তু ডেবিট পাশে যায়। ঋণের সুদ ডেবিট, কারণ ঋণের সুদ একটা ব্যয়। আচ্ছা, এরপর আমাদের আছে ঋণপত্র। ঋণপত্র মানে ডিবেঞ্চার, অর্থাৎ এটা ঋণের দলিল, তাই এটা ক্রেডিট পাশে যাবে, ঋণপত্র ক্রেডিট পাশে যায়। ব্যাংক, ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন, মানে ব্যাংকে তোমার যা টাকা আছে তুমি তার চেয়ে বেশি ব্যাংক থেকে উত্তোলন করছো, এটা ব্যাংক ওভারড্রাফট। ব্যাংক জমা সম্পদ, কিন্তু ব্যাংক জমাতিরিক্ত বা ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন দায়, তাই এটা ক্রেডিট পাশে যাবে। প্রদেয় হিসাব, প্রদেয় হিসাব মানে পাওনাদার, বিলস পেয়েবল, এটা ক্রেডিট বুঝায় কারণ এটা দায়। প্রদেয় হিসাব দায়, ক্রেডিট। আচ্ছা, এরপর আমাদের আছে লভ্যাংশ আয়। মনে রাখবা শুধু লভ্যাংশ থাকলে সেটা কিন্তু প্রদান বুঝাবে, আর তোমাকে স্পষ্টভাবে যদি বলে লভ্যাংশ আয়, ঠিক আছে, বা লভ্যাংশ প্রাপ্তি, সেটা কিন্তু তোমার আয়, সেটা ক্রেডিট পাশে যাবে। এরপর আমাদের আছে বিক্রয়। বিক্রয় আমাদের ক্রেডিট পাশে যাবে, কারণ বিক্রয় একটা আয়। এখানে বিক্রয়ের পরিমাণ হলো ২০,০০০। লাস্ট যে আইটেমটা আমাদের দালান কোঠা। দালান কোঠা যে আইটেমটা, এটা কিন্তু খাস সম্পদ, এটা নিয়ে কোনো কথা নাই, কোনো কথা হবে না, ১,১৯,০০০। ওকে, তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা যে কাজটা করলাম, এখানে সকল আইটেম গুলো আমরা কিন্তু খাতোয়ারি বসাইলাম এবং সকল আইটেম আমরা সুন্দর করে এখানে বসাইলাম। আমাদের এখানে এখন যে কাজটা করতে হবে, ডেবিট এবং ক্রেডিট পাশের যোগফল নামাইতে হবে। তো ডেবিট এবং ক্রেডিট পাশের যোগফল নামানোর ক্ষেত্রে অবশ্যই আমাদের একটা ডিফারেন্স বের হবে, পার্থক্য বের হবে, এবং অবভিয়াসলি এই পার্থক্যটা হবে ক্রেডিট দিকে, কারণ আমাদের কিন্তু মূলধন নাই, ঠিক আছে। এবং তোমরা হয়তো জানো যে অঙ্ক যখন দুই পাশে না মিলে, রেওয়া মিলের দুই পাশ যদি না মিলে, সেক্ষেত্রে আমরা অনিশ্চিত হিসাবে সাহায্য নিই। তো অনিশ্চিত হিসাবটা সাধারণত ডেবিট পাশে হয়। তো ক্রেডিট পাশে অনিশ্চিত হিসাব হবে যদি মূলধন না থাকে, কিন্তু আমাদের অঙ্কে তো মূলধন আছে, টাকার পরিমাণ দেওয়া নেই। তার মানে ক্রেডিট পাশে যতটুকু টাকা ডিফারেন্স হয়, ওই ডিফারেন্সের বা ঘাটতি টাকা যেটা থাকবে, ওই ঘাটতি টাকা বা ডিফারেন্সটাই হলো মূলধনের পরিমাণ। তো আমরা ডেবিট পাশের যোগফলটা আগে নামাই। ডেবিট পাশ নিয়ে তো আর কোনো প্রবলেম নাই। ডেবিট পাশে আমাদের যে অ্যামাউন্ট আছে, ডেবিট পাশে আমাদের মোট অ্যামাউন্টটা যদি বের করি, তাহলে কিন্তু ক্রেডিট পাশের সাথে আমরা তুলনা করে মূলধন হিসাবের পরিমাণটা আসলে বের করতে পারবো। এখানে ডেবিট পাশে আছে ১০,০০০, ৫,০০০, ৬,০০০, ৭৫,০০০, ৫,০০০, ১,১৯,০০০। তাহলে ডেবিট পাশে আমাদের মোট বের হয় ২,২০,০০০।
ডেবিট পাশে আমাদের মোট বের হয় 2,20,000। এখন আমাদের দেখতে হবে ক্রেডিট পাশে কত হয়। অবশ্যই ক্রেডিট পাশে 2,20,000 হতে হবে, কিন্তু যদি না হয় তাহলে বুঝতে পারবো আমাদের বাকি টাকাটুকু যে শর্ট আছে ক্রেডিট পাশে সেটা হলো আমাদের মূলধনের টাকা। এখানে আছে 5,000, 1,000, 6,000, 1,000, 50,000, 39,000, 10,000, 15,000, 20,000। অর্থাৎ এখানে আমাদের যে টাকা আছে শিক্ষার্থী বন্ধুরা 1,47,000। ক্রেডিট পাশে আমাদের মোট আসে কত? 1,47,000। আমরা যদি এখানে একটু লিখি, ক্রেডিট পাশে আমাদের আসে 1,47,000 টাকা। তো আমাদের তো ডেবিট এবং ক্রেডিট দুইটা সমান হওয়ার কথা, তাই না? ডেবিট পাশে যেহেতু 2,20,000 আছে, নিশ্চিত ক্রেডিট পাশেও 2,20,000 হওয়ার কথা, কিন্তু ক্রেডিট পাশে আমাদের 2,20,000 নাই। ক্রেডিট পাশে আছে আমাদের 1,47,000। তাহলে আমাদের শর্ট আছে কত? ডেবিট এবং ক্রেডিট এই দুইটার পার্থক্য কতটুকু? অর্থাৎ ক্রেডিট পাশে কত শর্ট? ক্রেডিট পাশে আমাদের 73,000 টাকা শর্ট। এই শর্ট হওয়ার কারণ হলো আমাদের মূলধনের পরিমাণ দেওয়া নেই, অর্থাৎ আমাদের মূলধনের টাকার পরিমাণ এখানে দেওয়া নাই। তাহলে মূলধন হিসাবে টাকাটা এখন আমরা পেয়ে গেলাম। এই যে শর্ট যে টাকাটা, এটাই হলো আমাদের মূলধনের সেই টাকাটা। অর্থাৎ মূলধনের যে টাকাটা আমরা লিখি নাই, সরি, এখানে দেওয়া ছিল না, সেই মূলধনের টাকাটাই হলো আমাদের এই 73,000 টাকা। অর্থাৎ এখানে মূলধনের টাকার পরিমাণ দেওয়া ছিল না, আর যেটাই আমাদের বের করতে হয়েছে। ক্রেডিট পাস ছোট এবং যতটুকু টাকা ক্রেডিট পাশে শর্ট পড়ে ওই শর্ট টাকাটাই কিন্তু আসলে মূলধনের টাকা। তো তোমরা হয়তো আমার ওই লেকচারটা দেখেছিলা যে রেওয়া মিলের যখন দুই পাশ না মিলে, অর্থাৎ যখন রেওয়া মিলের ডেবিট এবং ক্রেডিট পাশে গড়মিল লাগে এবং আমরা যখন গড়মিলের কারণ অনুসন্ধান করি তখন কিন্তু আমরা অনিশ্চিত হিসাবের সাহায্য নিই। তো নরমালি অনিশ্চিত হিসাবটা ডেবিট পাশে হয়, ক্রেডিট পাশেও তো হয়। তবে ক্রেডিট পাশে অনিশ্চিত হিসাব বসানোর আগে আমাদের চেক করতে হবে যে উদ্দীপকে মূলধন আছে কিনা। যদি মূলধন থাকে তাহলে অনিশ্চিত হিসাব দিয়ে আমাদের ক্রেডিট পাশটা সমতা আনতে হবে। আর যদি মূলধন না থাকে তাহলে ক্রেডিট পাশে মূলধন লিখে ওই পার্থক্য যে টাকাটা ওটা আমরা মূলধন পাশে বসাই দেব। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। আমরা উপরে একটু প্রতিষ্ঠানের নামটা লিখে দেই, আমরা একটু শর্টকাট করেছি, তখন হয়তো প্রতিষ্ঠানের নামটা আমরা লিখতে পারিনি। আমাদের প্রতিষ্ঠানটা হলো নিসর্গ এন্টারপ্রাইজের রেওয়া মিল, এবং তারিখটা হলো আমাদের 2014 ডিসেম্বর 31, ডিসেম্বর 31, 2014 সাল। এটা আমরা লিখে দিলাম জাস্ট, সে সময় হয়তো তাড়াহুড়ো করার কারণে আমি লিখে নেই, যাই হোক ওটা কোনো ফ্যাক্ট না। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা আমরা উদ্দীপকটা বুঝতে পেরেছি এবং অঙ্কটা আমরা বুঝতে পেরেছি। তো আজকে বিদায় নেব শিক্ষার্থী বন্ধুরা। এই ধরনের অঙ্ক কিন্তু প্রায় পরীক্ষায় আসে। নেক্সট ক্লাসে আমরা আরো কিছু ডিফারেন্ট টাইপের অঙ্ক নিয়ে হাজির হব, বিশেষ করে সমন্বিত ক্রয়, বিক্রিত পণ্যের ব্যয়, এগুলো আমাদের যথেষ্ট প্যারা দেয় এবং এগুলো পরীক্ষায় আসে। সমন্বিত ক্রয় থাকলে কিভাবে আমরা রেওয়া মিলে সেটাকে উপস্থাপন করব এবং সমন্বিত ক্রয় আমরা কিভাবে বের করব, এগুলো নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। ভালো থাকো, নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।